আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি, নিউক্লিয় বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য, নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ, তেজস্ক্রিয়তা ইত্যাদি নিউক্লিয়াসের পরিবর্তন রিলেটেড যতগুলো ঘটনা আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এই টপিকটা থেকে তোমাদের বিগত সময়ে সার্টিফিকেট পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি, কিন্তু তোমরা যদি অ্যাডমিশন টেস্ট কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে এই কোশ্চেনগুলোতে কিন্তু প্রতিবারই কোনো না কোনো একভাবে প্রশ্ন এসেছে। তো আমার এই টিউটোরিয়াল গুলো যেহেতু আমি তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন সবকিছু কভার করার উদ্দেশ্যে যেহেতু করছি, তো এই জন্য আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করা। তো আমরা প্রথমে একটু দেখে নেই যে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলতে কি বোঝায়। তো আমরা জানি যে একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। এর মধ্যে নিউট্রনের কোনো চার্জ নেই, কিন্তু প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষুদ্র পরিসরে এই সামান্য একটু জায়গায় ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলো কিভাবে নিউটনের সাথে একত্রে যুক্ত থাকে। এই প্রোটনগুলো কিন্তু প্রোটনগুলোর বিকর্ষণ করার কথা। তাহলে প্রোটন যদি প্রোটনকে বিকর্ষণ করে, অর্থাৎ সমযোজিত চার্জ যদি পরস্পর বিকর্ষণ করে, তাহলে সেই হিসেবে কিন্তু নিউক্লিয়াসগুলো টিকে থাকার কথা না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে 92-এর যে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো কিন্তু দিব্যি টিকে আছে। ঠিক আছে। তো এইটা কেন হচ্ছে, আসলে এই শক্তিটা কোথায় পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেইটাই আমরা এখানে আলোচনা করব। তো এই জন্য আমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার পাশাপাশি নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে জানতে হয়, নিউক্লিয়ার বিক্রিয়া কিভাবে নিউক্লিয়াস গঠিত হয় সেগুলো সম্পর্কে জানতে হয়। তো আমরা প্রথমে একটু দেখি নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে। তো বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান নিউক্লিয়ন সমূহ কারা, নিউক্লিয়ন। নিউক্লিয়ন কাদেরকে বলে? প্রোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন গুলো যে শক্তির বলে পরস্পর আবদ্ধ থাকে, যুক্ত থাকে, সেই শক্তিটাকে মূলত বলা হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি। এখন এই নিউক্লিয়ার বন্ধন শক্তির উৎসটা কি, নিউক্লিয়ার বন্ধন শক্তি কিভাবে উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই নিউক্লিয়ার বন্ধন শক্তি কিভাবে উৎপন্ন হয় এইটা বুঝতে গেলে আমাদেরকে একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ভর ত্রুটি। তো ভর ত্রুটি কি জিনিস সেটা আমরা আলোচনা করব, তার আগে আমরা ছোট্ট একটা ছবি দেখে নেই। ছবিটা হচ্ছে এরকম, মনে করা যাক 1 2 3 4 5 6 7 8, এই 8টি নিউক্লিয়ন আছে। তার মধ্যে আমরা মনে করে নিই যে এখানে সে 4টি প্রোটন, হ্যাঁ 4টি প্রোটন আর 4টি মনে করা যায় যে নিউট্রন আছে। তাহলে এই যে 8টা নিউক্লিয়ন তথা 4টা প্রোটন এবং 4টা নিউট্রন, এরা যখন মুক্ত অবস্থায় থাকে, তখন তাদের ভর, এই নিউক্লিয়ন গুলোর মুক্ত অবস্থায় ভর মনে করি হচ্ছে mf। আর এই নিউক্লিয়ন গুলো একত্রে যখন একটা নিউক্লিয়াস গঠন করে, মনে করা যায় 1 2 3 4 5 6 7 8, এই 8টা নিউক্লিয়নে যখন একটা নিউক্লিয়াস গঠন করে, অর্থাৎ নিউক্লিয়াসে বন্ধন অবস্থায় এদের ভর মনে করি হচ্ছে mb। তো বলা হচ্ছে যে যখন এই নিউক্লিয়নগুলো মুক্ত অবস্থায় থাকে তখন তাদের ভর mf, এবং যখন এই নিউক্লিয়নগুলো নিউক্লিয়াসে বন্ধন অবস্থায় থাকে তখন তাদের ভর যদি mb হয়, তাহলে কখনোই mf সমান mb হয় না। অর্থাৎ মুক্ত অবস্থার ভর নিউক্লিয়ন সময়ের মুক্ত অবস্থার ভর নিউক্লিয়ন সময়ের বন্ধন অবস্থার ভর কখনো সমান হয় না। তার চেয়ে বরং কি হয়, তার চেয়ে যেটা হয় সেটা হচ্ছে যে mf অলওয়েজ, এখানে লিখে দেই, mf অলওয়েজ mb এর চেয়ে বেশি হয়। তার মানে হচ্ছে যখন নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলো যুক্ত থাকে তখন তাদের ভর কিছুটা কমে যায়। এই যে যে পরিমাণ ভর কমে যায় সেটাই কিন্তু হচ্ছে তাদের ভর ত্রুটি। তাহলে নিউক্লিয়নগুলো যখন বন্ধন গঠন করে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে তখন তাদের ভর, তারা মুক্ত অবস্থায় থাকলে যে ভর হয় তার চেয়ে কিছুটা কম হয়। যে পরিমাণ কম হয় সেটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। তো ভর ত্রুটিকে মূলত ডেল এম দ্বারা যদি আমরা সূচিত করি, তাহলে ডেল এম সমান লেখা যাবে mf মাইনাস হচ্ছে mb। তো আমরা যদি এই মুক্ত অবস্থায় তাদের মোট ভর কত হয় সেটা যদি বের করতে পারি, আর বন্ধন অবস্থায় তাদের মোট ভর কত হয় সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে এই দুইটা বিয়োগ করে আমরা কিন্তু খুব সহজেই
ভর ত্রুটি বের করতে পারি। তো ভর ত্রুটি বের করলেই কিন্তু আমরা এই নিউক্লিয়ার বন্ধন শক্তিটা হিসাব করতে পারবো। কিভাবে পারবো? কারণটা একটা বিষয় খেয়াল করে দেখো, সাধারণত নিয়ম হওয়া উচিত ছিল যে এখানে মুক্ত অবস্থায় তাদের যে মোট ভর ছিল, বন্ধন গঠন করা অবস্থায় তাদের মোট ভর কিন্তু সমান হওয়ার কথা ছিল, ভর তো ধ্বংস বা সৃষ্টি হয় না। কিন্তু যেহেতু বন্ধন অবস্থায় তাদের ভর কিছুটা কমে গেছে, তাহলে নিশ্চয়ই এই ভরটা হয়তোবা অন্য কোনো কিছুতে পরিবর্তন হয়ে গেছে। তো মূলত এই ভরটা, যে পরিমাণ ভর কমে যায়, এই ভরটা মূলত তাদের শক্তিতে রূপান্তর হয় এবং এই শক্তি দিয়েই মূলত নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো একত্রে থাকে। তাহলে এই ভর ত্রুটির যে ভরটুকু আছে, এই ভরটুকু দিয়ে মূলত নিউক্লিয়ার বন্ধন শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয়ার বন্ধন শক্তির উৎসটা কি হচ্ছে? নিউক্লিয়ার বন্ধন শক্তির উৎস হচ্ছে ভর ত্রুটি। এখন সেটা কি রকম ভাবে ভর ত্রুটি কি পরিমাণ শক্তিতে রূপান্তর হয়, সেটার জন্য আমরা জানি যে আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ আছে। ওখানে বলা হচ্ছে যে শক্তি যদি ই হয় এবং ভর যদি এম হয়, তাহলে ই ইকুয়াল হচ্ছে এম সি স্কোয়ার। তো আমরা যেহেতু এখানে ভর ত্রুটি ব্যবহার করব, তাই এই সমীকরণটাকে আমরা একটু ভিন্ন রূপে দেখব। সেটা হচ্ছে যে ই সমান আমরা লিখব ডেল এম সি স্কোয়ার। এই সমীকরণটা ব্যবহার করে মূলত আমরা শক্তি হিসেব করব। ঠিক আছে? তো কিভাবে শক্তি হিসেব করা যায় আমরা একটু দেখি। আমরা মনে করে নেই যে কোনো একটা নিউক্লিয়াস গঠিত হতে দেখা যাচ্ছে যে নিউক্লিয়নগুলোর ভরের পার্থক্য হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। তার মানে হচ্ছে যে যখন ওই নিউক্লিয়নগুলো মুক্ত অবস্থায় ছিল তখন তাদের যে ভর হয়, যখন ওই নিউক্লিয়নগুলোই আবার বন্ধন গঠন করে যখন নিউক্লিয়াসে অবস্থান করে, তখন তাদের ভর আগের চেয়ে 1 অ্যাটমিক মাস ইউনিট কম হয়। এই কম পরিমাণ ভরটা হচ্ছে ভর ত্রুটি। তাই আমরা যদি দেখি যে এই 1 অ্যাটমিক মাস ইউনিট, এই ভরটা কতটুকু শক্তিতে রূপান্তর হয়, তাহলে আমরা এই ভরকে শক্তিতে রূপান্তর করার জন্য আইনস্টাইনের যে সমীকরণ আছে ই ইকুয়াল হচ্ছে ডেল এম সি স্কোয়ার, এই সমীকরণটা ব্যবহার করব। তো আমরা জানি যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কিন্তু হচ্ছে কতটুকু। আমরা এর আগের যে টিউটোরিয়ালটা দেখেছিলাম, আমাদের প্রথম টিউটোরিয়ালটাতে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে কত গ্রাম। তো আমি তোমাদেরকে যে কথাটা প্রথমে বলেছিলাম সেই কথাটা আবারও বলছি, সেটা হচ্ছে যে আমার এই টিউটোরিয়াল গুলো এতটাই সুশৃঙ্খল ভাবে সাজানো যে পূর্বের টিউটোরিয়ালের সাথে কিন্তু পরের টিউটোরিয়ালের সম্পর্ক থাকবে। তাই পূর্বের গুলো না দেখে মাঝখান থেকে যে কোনো একটা টিউটোরিয়াল শুরু করা যাবে না, করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? তো আমরা ওখানে দেখেছিলাম যে 1 অ্যাটমিক মাস ইউনিট, এই পরিমাণ ভরকে আমরা এইভাবে লিখতে পারছিলাম যে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, অর্থাৎ 1 অ্যাটমিক মাস সমান এত কেজি। আমরা যদি এখন এখানে এই মানগুলো যদি একটু বসিয়ে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে 1.673 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমরা জানি 3.0 ইন্টু 10⁻8, যেহেতু স্কোয়ার আছে একটা স্কোয়ার দিতে হচ্ছে। আমি মূলত এখানে ভর এবং বেগ দুইটাকেই আমি এসআই এককে ব্যবহার করেছি। এখন আমরা যদি এখানে ছোট্ট একটা হিসেব করে ফেলি, তাহলে আমরা যে মানটা পাবো, ক্যালকুলেটর একটু ব্যবহার করি, 1.673 এর সাথে হচ্ছে গুণ করতে হবে 3.08 এর উপর স্কোয়ার দিয়ে, তাহলে মানটা আসতেছে 1.505। 1.505 ইন্টু 10⁻⁻10 হচ্ছে এত কিন্তু হচ্ছে জুল। এখন সাধারণত নিউক্লিয়ার বন্ধন শক্তি কখনো জুলে হিসাব করা হয় না, হয় ইলেকট্রন ভোল্টে হিসাব করা হয়, নতুবা মেগা ইলেকট্রন ভোল্টে হিসাব করা হয়। তাহলে এই ইলেকট্রন ভোল্ট এবং মেগা ইলেকট্রন ভোল্ট, এইটার সাথে জুলের কি সম্পর্ক সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে আরেকটা জিনিস লিখতেছি, সেটা হচ্ছে যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল, আমরা মাথায় রাখবো যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তার মধ্যে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এইখানে যে 1.6 আছে, এটা কিন্তু আমাদের পরিচিত ডিজিট। আমরা এটা কোথায় দেখেছি? এটা কিন্তু ইলেকট্রনের চার্জের মতো মনে হচ্ছে। 1.6 ইন্টু 10⁻19, তাই না? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে এত জুল। তাহলে এখন এই জুলটাকে যদি এখন আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই মানটা 1.505 ইন্টু 10⁻⁻10, এই মানটাকে আমাদের ভাগ করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা। তাহলে এইটা আমাদের কিসে পরিণত হবে? তখন এটা আমাদের ইলেকট্রন ভোল্টে পরিণত হবে। আচ্ছা,
তাহলে এই কনভার্টটা করলে কতটুকু হচ্ছে, ভাগ হচ্ছে 1.6 9 10, তাহলে হচ্ছে এটা যদি আমরা একটু সাইন্টিফিক করে নিই, 941.0 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। তো যেহেতু আমরা আর একটা বিষয় জানি, সেটা হচ্ছে এরকম যে এখানে যদি একটু লিখি, সেটা হচ্ছে যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে গোলাপি কালার দিয়ে যে লেখাগুলো লিখলাম, এগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমরা এটাকে ফাইনালি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে 941 মেগা ইলেকট্রন ভোল্ট। এক অ্যাটমিক মাস ইউনিট এই পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি, তাহলে আমরা যে শক্তিটুকু পাবো সেটা হচ্ছে 941 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আমরা একটা গাণিতিক সমস্যা একটু দেখে বিষয়টা আরো একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে এরকম, এই প্রশ্ন কিন্তু কুয়েটে আসছিল। হ্যাঁ, এই প্রশ্নটা কুয়েটে এসেছিল 18-19 সেশনে। তো প্রশ্নটা তো বলছে যে তোমার অক্সিজেনের এই আইসোটোপটা H16 এর প্রকৃত ভর হচ্ছে এইটা। এটা হচ্ছে প্রকৃত ভর, মানে হচ্ছে যখন এই অক্সিজেনের যখন এই নিউক্লিয়াসটা যখন গঠিত হয়েছে, হওয়ার সময় ওই নিউক্লিয়াসটার ভর হচ্ছে এইটা। তার মানে এইটা ভর আমরা আগে ব্যবহার যে চিন্তা করলাম সেটা হিসাবে এটা হচ্ছে এমবি, বন্ডেড অবস্থার নিউক্লিয়াসের ভর। তাহলে কি করতে বলছে, প্রত্যেকটা নিউক্লিয়নের বন্ধন শক্তি হিসাব করতে বলছে মেগা ইলেকট্রন ভোল্টে। ঠিক আছে, আর এই জন্য এরা যে তথ্যগুলো দিছে সেটা হচ্ছে যে নিউট্রন, প্রোটন। তাহলে প্রথমটা হচ্ছে নিউট্রন, তাহলে এইটা হচ্ছে আমাদের নিউট্রনের ভর, আর এইটা হচ্ছে আমাদের প্রোটনের ভর দেওয়া আছে প্রত্যেকটা নিউক্লিয়নের, মানে প্রত্যেকটা প্রোটন অথবা নিউট্রনের জন্য বন্ধন শক্তি হিসেব করতে বলছে। তো আমরা একটু প্রথমে একটু দেখি, এই যে এখানে যে 816 অক্সিজেন এই আইসোটোপটা যে আছে, এই আইসোটোপটাতে দেখো প্রোটন কিন্তু হচ্ছে 8টা আর নিউট্রনও হচ্ছে 8টা। তো যেহেতু একটা প্রোটনের ভর হচ্ছে 1.0078, তাই আমরা এই 8 কে যদি 1.0078 দ্বারা গুণ করি তাহলে আমরা প্রোটনের ভর পাবো। আর একটা নিউট্রনের ভর যদি 1.0086, 1.0086, এখন মনে করো এই 8 কোথা থেকে আসলো, প্রোটন তো না হয়, এখানে বোঝা গেল পারমাণবিক সংখ্যা 8 হলে 8 হয়, কিন্তু আমরা জানি যে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কিন্তু নিউট্রন সংখ্যা পাওয়া যায়। এইভাবে কিন্তু এখানে 8 আসলো, আর প্রত্যেকটা নিউটনের ভর 1.0086, সেই হিসেবে আমরা এর ভরটা পাবো। আমরা যদি এখন এই ভরগুলো একটু লিখি, 8 ইন্টু হচ্ছে 1.0078, এই মানটা হচ্ছে 8.0624। এগুলো কিন্তু সব অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া আছে। আর একইভাবে 8 ইন্টু যদি আমরা করি 1.0086, তাহলে আমরা পাবো 8.0688 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এখন আমাদের বন্ধন অবস্থায় তো আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসটার ভর ছিল এত, তাই না? তাহলে এখন এগুলো কিন্তু মুক্ত অবস্থায়, যেহেতু আলাদা আলাদা করে আমরা হিসেব করলাম, তাই মুক্ত অবস্থায় এর ভরটা মানে হচ্ছে এম এফ। আমাদের আগের হিসেবে এটা হচ্ছে এম এফ, এর মানটা কত হচ্ছে, এম এফ সমান হচ্ছে, এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে 8.0624 সমান হচ্ছে 16.1312, 16 পয়েন্ট হচ্ছে 1312 এত অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো তো, যে ডেল এম এর মানটা কত হচ্ছে। তো ডেল এম যেহেতু এম এফ মাইনাস হচ্ছে এম বি, সুতরাং আমরা যদি এই 16.1312 এইটা থেকে যদি আমরা বাদ দেই 15.9949 এত অ্যাটমিক মাস ইউনিট যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। তাহলে এইটা থেকে আমাদের বাদ দিতে হচ্ছে 15.9949, তাই না? তাহলে 0.1363, 0.1363 এত অ্যাটমিক মাস ইউনিট। এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি, এটা হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা, এখন এই যে ভর ত্রুটিটা যে আমরা পাইলাম, এই পরিমাণ ভর কিন্তু এখন নিউক্লিয়ার বন্ধন শক্তিতে পরিণত হবে। তো এই জন্য আমরা একটু আগে একটা কনভার্সন করে দেখলাম, সেখানে আমরা লিখেছিলাম এইভাবে যে এক অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমরা এই পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি, তাহলে সেই মানটা হয় 941 মেগা ইলেকট্রন ভোল্ট। তো সেই হিসেবে আমরা এখন বলতে পারি যে
এই 0.1363 অ্যাটমিক মাস ইউনিট পরিমাণ ভরকে যদি এখন আমরা শক্তিতে কনভার্ট করি, তাহলে আমরা পাবো 941 গুণন হচ্ছে 0.1363 এত মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত হচ্ছে ইন্টু 941 128.25 128.25 এত মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে। তো এইটা কিন্তু হচ্ছে মূলত মোট নিউক্লিয়ন শক্তি। যদি মোট নিউক্লিয়ন শক্তি চাইতো তাহলে কিন্তু আমরা এইখানে অ্যান্সারটা রেখে দিতাম, কিন্তু এখানে মোট নিউক্লিয়ন শক্তি চায়নি, এখানে চেয়েছে যে প্রত্যেকটা নিউক্লিয়নের আলাদা আলাদা করে মোট মানে শক্তি কত। যেহেতু এখানে প্রোটন 8টা এবং নিউট্রন 8টা, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি 16টা, তাহলে মোট প্রোটন প্লাস নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ন হচ্ছে 16টা, তাহলে 16টার মোট শক্তি যদি হয় এত, তাহলে অতএব নিউক্লিয়ন প্রতি শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই 128, হ্যাঁ, এই 128.25 এটাকে ভাগ দিতে হবে 16 দ্বারা, তাহলে কত হচ্ছে মানটা, ভাগ হচ্ছে 16, তাহলে হচ্ছে 8.016 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে কিন্তু আমরা যে কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত হবে সেটা আমরা হিসেব করতে পারবো। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে মুক্ত অবস্থায় নিউক্লিয়নগুলোর মোট ভর কত। তারপর দেখতে হবে যখন এই নিউক্লিয়নগুলো নিউক্লিয়াস গঠন করে তখন তাদের মোট ভর কত। এই দুই ভর বাদ দিলে আমরা ভর ত্রুটি পাবো। আর আমরা এই জিনিসটা একটু মুখস্থ রাখবো, যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের সুবিধা আছে। হ্যাঁ, কারণ এটাও আবার হুবহু এমসিকিউ হিসেবে আসতে পারে যে এক অ্যাটমিক মাস ইউনিট পরিমাণ ভরকে যদি শক্তিতে রূপান্তর করা হয় তাহলে তার মান কত হয়, 941 মেগা ইলেকট্রন ভোল্ট হবে। অথবা এইখানে যে জুলে যে মানটা ছিল, এই জুলের এই মানটা কিন্তু হিসেবে রাখতে হবে, এই এত জুল হয়, এই বিষয়টা মাথায় অনেক সময় জুলে আসতে পারে, তবে সাধারণত ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্টে আসে। তাহলে এই জাতীয় সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যাবে ইনশাআল্লাহ। তো এখানে কিছু কাজ দেওয়া আছে, এগুলো হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকলো, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, অথবা সাথে সাথে একটু খাতা কলম নিয়ে বসে এগুলো একটু করে একটু যাচাই করে নাও কতটুকু শিখলে, ঠিক আছে। এবার আমরা আরেকটা টপিকে একটু চলে যাই, সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়া, এই দুইটার মধ্যে আসলে মিল অমিল কোথায়। তো মূলত রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়া উভয় বিক্রিয়ায় কিন্তু পরমাণু অংশগ্রহণ করে, তবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণুর ইলেকট্রন। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আগে আমরা যদি বলি যে অংশগ্রহণকারী কে অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার ইলেকট্রন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে ইলেকট্রন, কিন্তু নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণুর নিউক্লিয়াস। তার মানে হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন রাসায়নিক বিক্রিয়াগুলো যখন করি, যেমন মনে করা যায় যে এটা হচ্ছে সোডিয়াম, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে সোডিয়াম প্লাসের সৃষ্টি হয়। তো এখানেও ছিল সোডিয়াম, এখানে কিন্তু সোডিয়ামই থাকে। কেন এইরকমটা হলো, কারণ এখানে সোডিয়ামের কক্ষপথ থেকে যে ইলেকট্রন, মনে করো যে একটা দুইটা তিনটা, এটা মনে নিউক্লিয়াস, এই বহিস্থ শক্তিস্থ যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা কিন্তু চলে গেছে, এই ইলেকট্রনটা চলে যে তখন কিন্তু এই সোডিয়াম প্লাসটা গঠিত হয়েছে। তবে এখানে যে প্রোটন ছিল, 11টা প্রোটন যে ছিল, সেই প্রোটন 11টা কিন্তু এখনো আছে। তো এখানে যেমন আছে, এটা যাওয়ার পর এখানে যে অবস্থাটা সৃষ্টি হয়, এখানে কিন্তু 11টা প্রোটনে কিন্তু থাকে। তো যেহেতু এখানে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই কিন্তু মৌলটারও কিন্তু কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না বলতে যে রাসায়নিক পরিবর্তন যে হয় না তা না, পরিবর্তন হয়, কিন্তু ওই যে মৌল থাকে সেই মৌলের আয়ন কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, যদিও এ কথা ঠিক যে একটা মৌলের বৈশিষ্ট্য তার আয়ন অপেক্ষা অবশ্যই ভিন্ন, যেমন সোডিয়ামের মধ্যে পানি পড়া মাত্রই এটাতে আগুন ধরে যায়, অথচ রক্তের মধ্যে কিন্তু সোডিয়াম আয়ন কিন্তু প্রচুর আছে। সোডিয়াম আয়ন আমাদেরকে অনেক হেল্প করছে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার তৈরিতে। তো যেটা হচ্ছে এই সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, এখানে
ইলেকট্রন সংখ্যাগত কিছু পার্থক্য আছে। এখানে ইলেকট্রন আছে তোমার 11টা, এখানে ইলেকট্রন আছে 10টা, তার মানে এখানে ইলেকট্রন অংশগ্রহণ করেছে। অন্যদিকে যদি আমরা নিউক্লিয় বিক্রিয়া যদি চিন্তা করি তাহলে দেখব, যেমনটা মনে করা যাক যে তোমার আমরা যদি দেখি যে নাইট্রোজেন 7, 14, একে যদি মনে করা যাক যে একটা আলফা কণা দ্বারা যদি আমরা আঘাত করি 2, 4, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এখানে তোমার 7 আর 2 এ 9, এখানে ফ্লোরিন উৎপন্ন হয়েছে, আর 4 18, এখানে 17 হচ্ছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে এখানে হচ্ছে 0 হচ্ছে এবং 1 হচ্ছে, একটা নিউট্রন উৎপন্ন হচ্ছে। এখানে নাইট্রোজেনকে যখন আমরা আলফা কণা দ্বারা যখন আমরা আঘাত করলাম তখন পুরো একটা নতুন একটা মৌল ফ্লোরিন পাওয়া গেল। কিন্তু এখানে কিন্তু সোডিয়ামের সাথে ইলেকট্রন, সোডিয়াম থেকে ইলেকট্রন চলে যাওয়ার ফলে কিন্তু সোডিয়াম প্লাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসে যখন পরিবর্তন হয় তখন মৌলটাই পরিবর্তন হয়ে যায়, কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন মৌলটাতে নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না, শুধু ইলেকট্রন যাওয়া আসা হয়। আর একটা বিষয় হচ্ছে যে একটা পরমাণু কিন্তু তার পারমাণবিক সংখ্যা দ্বারা কিন্তু পরিচিত হয়, অর্থাৎ একটা পরমাণুর নাম কি হবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে ওই পরমাণুতে প্রোটন কতটা আছে তার উপর ভিত্তি করে। যেমন এটাকে আমরা একটা ক্লাসের স্টুডেন্টের রোল নাম্বার সাথে তুলনা করতে পারি। প্রত্যেকটা ক্লাসে যেমন একটা রোল কেবল একটা স্টুডেন্টের থাকে, অনুরূপে কিন্তু প্রত্যেকটা মৌলের কিন্তু একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে, যে সংখ্যা দ্বারা কিন্তু ওই মৌলটা পরিচিত হয়। আর এই পারমাণবিক সংখ্যাটা যেহেতু প্রোটন সংখ্যার সাথে জড়িত, আর নিউক্লিয় বিক্রিয়া যেহেতু নিউক্লিয়াসের পরিবর্তন হয় তথা প্রোটন সংখ্যার পরিবর্তন হয়, এই জন্য কিন্তু মৌল কিন্তু চেঞ্জ হয়ে যায়। অথচ রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু মৌল চেঞ্জ হয় না, তবে তাদের চার্জের কিন্তু কম বেশি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত নিউক্লিয় বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মূল পার্থক্য। আর একটা কথা একটু বলে রাখি, এখানে আমরা কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এই এই বিক্রিয়া যখন আমরা লিখলাম তখন আমরা কিভাবে লিখছি, লেখার সময় একটা কিন্তু কাজ করছি, সেটা হচ্ছে এরকম, আমরা মূলত নিচে নিচে যোগ করছি, নিচে নিচে, এবং উপরে উপরে কিন্তু আমরা কিন্তু যোগ করেছি, উপরে উপরে। তো এই সময় আমরা যে কাজটা করছি, আমরা এখানে মূলত পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যার একটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। সেটা কিরকম, এখানে দেখো 7 আর 2 হচ্ছে 9, তাই এখানে 9 লিখছি। তো যখন আমি 9 লিখছি তখন আমার কিন্তু ফ্লোরিন লেখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, ফলে এখানে আমি ফ্লোরিন লিখতে বাধ্য হয়েছি। এখন ফ্লোরিন যখন এখানে লিখে ফেললাম, আমি জানি যে ফ্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কিন্তু 17। তো এখানে যদি 17 এখন আমি লিখি, তাহলে দেখা যায় যে এখানে উপরে, এখানে 14 আর 4 হচ্ছে 18, আর এখানে হচ্ছে 17, তার মানে হচ্ছে এখানে একটা কিছু হবে। এখানে 0 এবং 1 যখন হয়, যখন আবার 0 হচ্ছে তখন হচ্ছে এটা নিউট্রন হচ্ছে। এই জন্য কি করা হলো, আগে আমরা নিচে নিচে আগে আমরা যোগ করব, যোগ করে যে সংখ্যাটা হবে সেই অনুযায়ী মৌলটা নির্ধারিত হবে, আর তারপর আমরা উপরে উপরে যোগ করে আমরা পারমাণবিক সংখ্যা আমরা নির্ধারণ করব। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন রাসায়নিক বিক্রিয়া মূলত ইলেকট্রন অংশগ্রহণ করে, এবং বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের যাওয়া আসা হয় বলে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, ফলে মৌলটার কোনো পরিবর্তন হয় না, তবে মৌলটা চার্জ যুক্ত হয় অথবা ভিন্ন অবস্থায় চলে যায়। কিন্তু যখন পরমাণু যখন নিউক্লিয়াসে যখন পরিবর্তন হয় তখন কিন্তু এখানে প্রোটন সংখ্যার কম বেশি হয়ে যায়। আর যেহেতু প্রোটন সংখ্যা দ্বারা একটা পরমাণু পরিচিত হয়, তাই মৌলটা কিন্তু নতুন আর একটা পরিচয় লাভ করে, অর্থাৎ এক জাতীয় মৌল আরেক জাতীয় মৌলে পরিণত হয়ে যায় নিউক্লিয় বিক্রিয়ায়। তো আমরা নিউক্লিয় বিক্রিয়া প্রকারভেদে একটু আলোচনা করব। নিউক্লিয় বিক্রিয়াগুলো মোটামুটি বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে আমরা মাত্র 3 প্রকার আলোচনা করব। এক নম্বরে হচ্ছে আমরা নিউক্লিয়ার ফিশন সম্পর্কে আলোচনা করব। নিউক্লিয়ার ফিশন। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, এবং 3 নম্বর আমরা যেটা আলোচনা করব হচ্ছে নিউক্লিয়ার মূলত ট্রান্সমুটেশন। এছাড়াও আরো অনেকগুলো নিউক্লিয় বিক্রিয়া আছে, যেমন স্টিপিং এন্ড পিকআপ বিক্রিয়া, এক্সপ্লানেশন বিক্রিয়া। ঠিক আছে, তার মধ্যে আমরা এই 3 প্রকার বিক্রিয়া আলোচনা করব। এই 3 প্রকার বিক্রিয়া মূলত আমাদের লাগবে। এর মধ্যে এই দুই প্রকার বিক্রিয়া আমরা একটু পরে আলোচনা করব। আমরা এই পাতায় মূলত এই ট্রান্সপোর্টেশন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো আমি যদি সংক্ষেপে যদি এই বিক্রিয়াগুলোকে একটু পরিচয় করে দিই, তাহলে এইভাবে বলতে, ফিশন মানে হচ্ছে আসলে বিভাজন, বিভাজন। ঠিক আছে, আর ফিউশন মানে হচ্ছে সংযোজন, সংযোজন। আর ট্রান্সমুটেশন মানে হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন মানে এক জাতীয় মৌল আরেক জাতীয় মৌলে পরিবর্তন হবে।
তো ট্রান্সপোর্টেশন বিক্রিয়ার সংজ্ঞায় বলা হচ্ছে যে যখন কোনো ক্ষুদ্র নিউক্লিয়াস কিংবা কোনো কণা, হ্যাঁ, যেমন আলফা কণা, বিটা কণা বা অন্য কোনো কণা দ্বারা আঘাত করে নতুন আর একটা নিউক্লিয়াসে পরিণত করা হয়, তখন এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। যেমনটা আমরা একটা ছোট একটা উদাহরণ সাহায্যে দেখি, তাহলে আরো স্পষ্ট হবো। মনে করা যাক যে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে 13, পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। এইটাকে আমরা মনে করা যাক যে একটা আলফা কণা দ্বারা আঘাত করতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা একটা আলফা কণা দ্বারা আঘাত করলাম। করার ফলে যেটা হবে যে এখানে 13 আর 2 হচ্ছে 15, এখানে আমি লিখছি 15। তো যখন আমি 15 এখানে লিখে ফেলছি, তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাকে কোন মৌলটা লিখতে হবে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, কারণ ফসফরাস যখন 15 হয় তখন এর পারমাণবিক ভর সংখ্যা হয় 30, এটা আমার জানা আছে। এখন যখন আমি এখানে 30 লিখলাম, এখানে একটু যোগ করে দেখি 30 হয় কিনা। এখানে হচ্ছে 27 আর 4 হচ্ছে 31, তা যদি 31 হয় তাহলে এখানে একটা 1 থাকবে। এখন এখানে যদি একটা যদি 1 থাকে তাহলে 1 পারমাণবিক সংখ্যা হয়, কিন্তু এখানে আবার 15, 13 আর 2 15 হয়, তাহলে এখানে কিছু থাকে না, এখানে 0 হয়। তো 0 যখন তো এখানে নিউট্রন হচ্ছে। তা এই বিক্রিয়াতে মূলত একটা বিষয় খেয়াল করে দেখো, এই বিক্রিয়াতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়ামটাকে একটা আলফা কণা দ্বারা আঘাত করার ফলে অ্যালুমিনিয়ামটা পরিবর্তন হয়ে পুরোপুরি ভিন্ন আর একটা মৌল ফসফরাসে পরিণত হয়েছে। তাহলে যে সকল বিক্রিয়ায় এইরকম পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। ট্রান্সমিউটেশন বিক্রিয়ায় কি হবে, যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো নিউক্লিয়াসকে অন্য কোনো ক্ষুদ্র পরমাণু নিউক্লিয়াস বা কণা দ্বারা আঘাত করে নতুন আর এক ধরনের নিউক্লিয়াস তথা পরমাণুতে পরিণত করা হয়, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আর তেজস্ক্রিয়তাটা কি জিনিস? তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয়ার প্রতিভাস অর্থাৎ নিউক্লিয়ার ঘটনা। নিউক্লিয়ার ঘটনাটা কিরকম? যখন মৌলসমূহের নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে, মানে আপনা আপনি নিজ থেকেই ভেঙে যায়। এই নিচ থেকে ভেঙে যাওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে তার তেজস্ক্রিয়তা। আর যারা এইরকম, যে সকল নিউক্লিয়াস এইরকম আচরণ করে তাদেরকে বলছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তো সাধারণত দেখা যায় যে পারমাণবিক সংখ্যা 90 এর উপরে চলে গেলে এই মৌলগুলো, নিউক্লিয়াসগুলো খুব সহজেই ভেঙে যায়। এর যাওয়ার পিছনে যে কারণটা দায়ী করা হয় সেটা মনে করা হয় যে নিউট্রন প্রোটনের যে অনুপাতটা আছে, এই অনুপাতটা 1.5 এর চেয়ে কম হয়ে যায়। তো যখন এই নিউট্রন বাই প্রোটন এই অনুপাতটা যখন লেস দ্যান 1.5 হয়, তখন এই নিউক্লিয়াসটা কিন্তু আনস্টেবল হয়ে যায়। হ্যাঁ, আনস্টেবল হয়ে যায়। আর আনস্টেবল যখন হয়ে যায়, অস্থিতিশীল যখন হয়ে যায়, তখন সেটা কি হয়, ভেঙে যায়, স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে যায়। স্বতঃস্ফূর্ত মানে আপনা আপনি ভেঙে যায়। তো এই স্বতঃস্ফূর্ত ভাবে কোনো নিউক্লিয়াসের ভেঙে যাওয়াটাকে মূলত হচ্ছে তোমার বলা হচ্ছে যে তেজস্ক্রিয়তা। আর এই নিউটন বাই প্রোটন অনুপাত যদি গ্রেটার দ্যান 1.5 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে মূলত এটা স্টেবল হয়, অর্থাৎ ভেঙে যায় না। তবে এ কথা ঠিক যে এটা গ্যারান্টি দেওয়া যাবে না। অনেক মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের অনুপাত বেশ হাই, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এই নিউক্লিয়াসটা টিকছে না। যেমন কার্বন 14, আমরা যদি দেখি কার্বন 14 কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ কার্বন। কার্বন 6 14, এখানে হচ্ছে যে 8টা হচ্ছে আমাদের নিউট্রন আর 6টা হচ্ছে প্রোটন। তো বিষয়টা হচ্ছে এরকম যে তারপরও কিন্তু এটা ক্ষুদ্র মৌল হওয়া সত্ত্বেও এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে হচ্ছে তেজস্ক্রিয় আর কি। এটা রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় হচ্ছে। তা তেজস্ক্রিয় যে সবসময় যে বড় বড় মৌলের হবে, অর্থাৎ 90 এর উপরে মৌলের খালি হবে, নিচের পারমাণবিক সংখ্যার কোনো মৌলের হবে না, এমনটা না, নিচেরও হতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয়ার প্রতিভাস, যেখানে কি হয়, যেখানে নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, এবং এটা আপনা আপনি হয়, কেউ একে প্রচিত করে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা পরিবর্তন দেখো, যে যখন নিউক্লিয় বিক্রিয়াগুলো যখন হয় তখন নিউক্লিয়াসগুলো বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যায়। তো এখানে একটা পরিবর্তনকে দেখো কিভাবে এই পরিবর্তনটা হয়, এটা বুঝতে গেলে আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিকের মধ্যে আমাদেরকে প্রথম অবস্থায় যেটা জানতে হবে সেটা হচ্ছে কতগুলো কণার আমাদেরকে চেহারা জানতে হবে। যেমন আমরা যদি দেখি তাহলে দেখবো যে আলফা কণা। আলফা কণা কিরকম? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 24He2+, অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে আলফা কণা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 2 আর হচ্ছে 4 +2 4। একটা কথা বলা ভালো, কথাটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা, কোথায় লিখবো, এখানে লিখি, আমরা যখন একটা মৌলকে যখন নির্দেশ করি, কাকে, মৌলকে যখন নির্দেশ করি, মনে করো সে এটা এক্স একটা মৌল, তখন এইখানে কিন্তু আমরা কিন্তু তার পারমাণবিক সংখ্যা লিখি। পারমাণবিক সংখ্যা থাকে এখানে, ঠিক আছে, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর এইখানে থাকে ভর সংখ্যা,
এখানে থাকে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কিন্তু যখন আমরা কোনো কণিকাকে লিখবো, অর্থাৎ যখন কোনো আমরা পার্টিকেলকে যখন আমরা প্রেজেন্ট করব, তখন এইটাকে আমরা এইভাবে লিখবো। এইখানে লিখবো আমরা চার্জ, এখানে লিখবো চার্জ, আর এখানে লিখবো আমরা ভর। এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে যে একটা মৌলকে যেভাবে প্রেজেন্ট করা হয়, একটা কণিকাকে তার চেয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। মৌলকে প্রেজেন্ট করা হয় নিচে থাকে পারমাণবিক সংখ্যা আর উপরে থাকে তোমার ভর সংখ্যা। হ্যাঁ, আর কণিকার ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন। কণিকার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার নিচে থাকে চার্জ আর উপরে থাকে ভর সংখ্যা। তো যেমনটা এখানে +2 দেওয়া হয়েছে, মানে হচ্ছে আলফা কণার চার্জ হচ্ছে +2 এবং এর ভর সংখ্যা হচ্ছে 4। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা আরো কয়েকটা দেখি। তারপরে যদি বিটা কণা হয়, তাহলে বিটা কণা হচ্ছে মূলত -1 0 ইলেকট্রন। তার মানে বিটা কণাটা হচ্ছে, এর চার্জ হচ্ছে -1 এবং ভর হচ্ছে 0। আচ্ছা, তারপর যদি গামা কণা হয়, তাহলে গামা কণার ক্ষেত্রে এটা হচ্ছে এরকম যে 0 0, তার মানে এর চার্জও নাই, এর ভরও নাই। এই চার্জ এবং ভর আছে কিনা সেটা জানতে হবে, কারণ চার্জ এবং ভরের উপর ভিত্তি করে এই কণিকাগুলো আয়নিত করবে কি করবে না, এগুলো অ্যাক্সিলারেট হবে কি হবে না, সেটা কিন্তু নির্ভর করবে। সাধারণত যে সকল কণার কোনো চার্জ থাকে না, তাদেরকে অ্যাক্সিলারেট বা ত্বরিত ত্বরণ প্রদান করা যায় না, আর এরা আয়নিতও করে না। কিন্তু যাদের চার্জ আছে তারা কিন্তু আয়নে পরিণত করে এবং নিজেরাও তড়িৎ হয়, অর্থাৎ অ্যাক্সিলারেট হয়। এছাড়াও আমরা কিছু যদি দেখি, মনে করা যাক যে আমরা যদি ইলেকট্রনকে দেখি, একটু বাংলা দিয়ে একটু বলে দেই। ইলেকট্রন, ইলেকট্রনের সংকেতটা হচ্ছে -10 ই। তো ইলেকট্রনকে দেখতে অনেকটাই কার মতো মনে হচ্ছে, অনেকটাই বিটা রশ্মির মতো মনে হচ্ছে, বিটা কণার মতো মনে হচ্ছে। আর গামা কিন্তু হচ্ছে রশ্মি, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা যদি প্রোটনের কথা যদি ধরি, তাহলে প্রোটন দেখতে কিরকম? প্রোটন দেখতে হচ্ছে এক, প্রোটন দেখতে হচ্ছে এর চার্জ হচ্ছে, প্রোটনের চার্জ হচ্ছে 1 এবং এর ভরও হচ্ছে 1। এটা হচ্ছে প্রোটন। তারপর যদি আমরা নিউট্রনকে যদি দেখি, নিউট্রন, তাহলে নিউট্রনের ক্ষেত্রে এর চার্জ নেই কিন্তু এর ভর হচ্ছে 1। এটা হচ্ছে নিউট্রন। আর যদি আমরা যদি পজিট্রনকে যদি আমরা দেখি, পজিট্রন, তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে +1 0 ইলেকট্রন। তার মানে পজিট্রন হচ্ছে আবার বিটা রশ্মির আবার বিপরীত। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই কণাগুলো যদি আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই জাতীয় যে পরিবর্তনগুলো আছে, এই পরিবর্তনগুলো আমরা কিন্তু খুব সহজে কিন্তু আলোচনা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটা যদি আলোচনা করতে চাই, আমাদেরকে আর একটা বেসিক একটু জানতে হবে। সেটা হচ্ছে, মনে করি একটা বিক্রিয়া এরকম যে এটা হচ্ছে এক্স, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে জেড এবং পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এ। এখন এখান থেকে যদি একটা আলফা কণা যদি চলে যায়, অর্থাৎ যদি +2 4 আলফা কণা যদি চলে যায়, হ্যাঁ, বা আলফা বিকিরণ যদি ঘটে, তাহলে কি হবে? পারমাণবিক সংখ্যা 2 কিন্তু কমে যাবে। তার মানে হচ্ছে জেড মাইনাস হচ্ছে 2 হবে, আর পারমাণবিক ভর সংখ্যা এ মাইনাস কিন্তু 4 হবে। এইটা হবে তখন ওয়াই এর চেহারা। কিভাবে আমরা লিখলাম? মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস জেড -2, আর এ মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে এ -4। এটা কখন হবে? এইটা যখন আলফা কণা বিকিরণ করবে, কোনো নিউক্লিয়াস আলফা কণা বিকিরণ করলে এই ঘটনাটা ঘটবে, বিকিরণ করলে। ঠিক আছে, এরপরে যদি এরকমটা হয়, মনে করা যাক যে এক্স এরকম ছিল, জেড এ, এখান থেকে মনে করা যাক যে একটা বিটা রশ্মি চলে যাচ্ছে, বিটা রশ্মি চলে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে জেড প্লাস হচ্ছে 1 আর এ মাইনাস হচ্ছে 0, তার মানে হচ্ছে এ, এইটা হচ্ছে ওয়াই হবে। অর্থাৎ যখন বিটা রশ্মি যখন বিকিরণ করবে, তখন পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে আর ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। কিন্তু যখন আলফা কণা বিকিরণ করবে, তখন পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে আর ভর সংখ্যা 4 কমে যাবে। তাহলে এটা কখন হবে? যখন বিটা কণা বিকিরণ করবে। আচ্ছা, এরপরে যদি গামা কণা যদি বিকিরণ করে, তাহলে কি হবে? মনে করা যাক যে এটা এক্স ছিল, এটা জেড, এটা এ, আর গামা বিকিরণ হলো। তাহলে যেটা হবে, এখানে মূলত আমরা এরকম একটা পাবো, জেড এ পাবো। তো দেখো, এখানে পারমাণবিক সংখ্যা যা ছিল এখানে পারমাণবিক সংখ্যা তাই, এখানে পারমাণবিক ভর সংখ্যা যা ছিল এখানে কিন্তু পারমাণবিক ভর সংখ্যা তাই।
তাহলে এই এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য কোথায়? তো এক্স এবং ওয়াই এর মধ্যে বা এক্স এবং এক্স এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে এদের শক্তিতে। এইটার নিউক্লিয়াসটার শক্তি বেশি, এইটার কি, এইটার শক্তি বেশি, আর এই নিউক্লিয়াসটার শক্তি কম, শক্তি কম। তবে এটাও যে মৌল ওটাও কিন্তু সেই মৌলই থাকবে, এরকমটা। আবার যদি পজিট্রন বিকিরণ হয়, মনে করা যাক যে এরকম ছিল যে এক্স, এখানে এ, জেড, আর এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জেড, এখানে এ। এখান থেকে যদি একটা পজিট্রন চলে যায়, অর্থাৎ যদি +1 0 ইলেকট্রন যদি চলে যায়, তাহলে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে জেড মাইনাস হচ্ছে 1, আর এ মাইনাস হচ্ছে 0 মানে হচ্ছে এ। এটা হচ্ছে কিন্তু ওয়াই। এটা কখন হবে? যখন পজিট্রন বিকিরণ করবে, পজিট্রন বিকিরণ করবে। তাহলে পজিট্রন বিকিরণ করলে কি হবে? পারমাণবিক সংখ্যা 1 কমে যাবে আর পারমাণবিক ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। তো এই রূপান্তরগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই জাতীয় সমস্যা কিন্তু সমাধান করতে পারবো। তো এখন আমরা একটু অ্যান্সারটা একটু দেখি কি হবে। প্রথম কথা হচ্ছে এম কি হবে? আলফা কণা চলে গেলে তাহলে 90 থেকে 2 কমে যাবে, মানে এম হবে 88, আর 232 থেকে 4 কমে যাবে, 4 কমে গেলে হচ্ছে 228। আচ্ছা, যদি বিটা রশ্মি যদি বিকিরণ করে, মাইনাস মানে হচ্ছে বিকিরণ করা মানে চলে যাওয়া, তাহলে এখানে কি হবে? পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, তার মানে এন হবে 89, আর 228 তো 288 থাকবে। আচ্ছা, আবার যদি বিটা চলে যায় তাহলে 89 থেকে এবার হবে 90, আর 228 তো 288 থাকবে। হ্যাঁ, 228 থাকবে। এরপর যদি আলফা কণা চলে যায়, তাহলে 90 থেকে যদি 2 কমে যায়, তাহলে এইটা হবে 88, আর 228 থেকে চলে গেলে হচ্ছে 224। এরপরে 88 থেকে যদি আরো যদি 2 কমে যায়, তাহলে এইটা হবে 86, আর এখন 224 থেকে চলে গেলে 220। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কিউটা আসলে কি? কিউটা আসলে হচ্ছে এই 86 দেখে কিন্তু বুঝতে হবে কিউটা কি। তো এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যদি 86 পারমাণবিক সংখ্যা কার, এইটা যদি আমরা যদি জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো কিউ কি। আর যদি না জানি তাহলে কিন্তু বলতে পারবো না। যেমন কিউ হচ্ছে এখানে মূলত হচ্ছে রেডন, কিউ হচ্ছে রেডন, তাহলে রেডন হচ্ছে 86 আর হচ্ছে 220। হ্যাঁ, তো আশা করি এই প্রশ্নটা কিভাবে আনসার করতে হবে তোমরা বুঝতে পারছো। এইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এখান থেকে তোমার রিটেন কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে এগুলো আগে মাথায় রাখবো, আলফা বিটা গামা রশ্মি মাথায় রাখবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং পজিট্রনের এই কণিকাগুলোর চেহারা মাথায় রাখবো। আর একটা বিষয় মাথায় রাখবো যে মৌলকে আমরা যেভাবে প্রেজেন্ট করি, কণিকাকে আমরা তার চেয়ে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করি। মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা থাকে নিচে, পারমাণবিক ভর সংখ্যা থাকে উপরে, আর কণিকার ক্ষেত্রে চার্জ থাকে নিচে আর ভর সংখ্যা থাকে উপরে, বাম দিকে। তো এখানে এইরকমই একটা চার্ট একটা দেওয়া আছে, উদাহরণ সহকারে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নেবা। এটা নিয়ে আর আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। এখন নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই, এটা আমরা এর আগে ছেড়ে আসছি। তো যেটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে এখানে বলছে নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে হচ্ছে বিভাজন, ফিশন মানে হচ্ছে বিভাজন। কি বিভাজন হবে? বিভাজন হবে মূলত একটা বড় নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াসে বিভাজন হবে। বড় নিউক্লিয়াস কিসে পরিণত হবে? ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। কিভাবে পরিণত হবে? শুধু ছোট না, একাধিক ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। আমরা একটু উদাহরণ সহকারে দেখি। যেমন মনে করো যে ইউরেনিয়াম, পারমাণবিক সংখ্যা 92, পারমাণবিক ভর সংখ্যা 235। এইটাকে যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি, খুবই পরিচিত বিক্রিয়া, তাহলে কি হবে? তাহলে মূলত ক্রিপ্টন এবং বেরিয়াম এই দুইটা মৌল উৎপন্ন হবে, সাথে আরো 3টা নিউট্রন উৎপন্ন হবে, আর পাশাপাশি 200 মেগা ইলেকট্রন ভোল্টের মতো শক্তি উৎপন্ন হবে। এর মধ্যে ক্রিপ্টন হচ্ছে কত? 1836, আর এটা যদি 92 হতে হয় 36, এটাকে 56 হওয়া উচিত, বেরিয়াম হচ্ছে 56। ঠিক আছে, তো এরকম আর কি। এখানে একটা ভারী নিউক্লিয়াস বা বড় নিউক্লিয়াস ইউরেনিয়াম, এইটাকে একটা নিউট্রন দ্বারা আঘাত করলে এখানে ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপন্ন হয়। আর একটা মজার বিষয় হচ্ছে যে এইটা কিন্তু একটা তেজস্ক্রিয় বিক্রিয়া। এখানে এই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হয়, এবং এই বিক্রিয়াটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সংঘটিত করলে একরকম হবে, আর যদি স্বতঃস্ফূর্ত ভাবে তখন কিন্তু আরেক রকম হচ্ছে।
তো যেটাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে বড় একাধিক ছোট নিউক্লিয়াসে ক্রিপ্টন এবং বেরিয়ামে পরিণত হয়েছে, তাই এটা একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো তোমার সংজ্ঞাটা একটু পড়ে নিও। এরপরে যদি আমরা দেখি নিউক্লিয়ার ফিউশন, তো ফিউশনকে আমরা সংক্ষেপে বলতে পারি যে আসলে সংযোজন। ফিউশন মানে হচ্ছে সংযোজন। কি সংযোজন হবে? সংযোজন হবে মূলত ছোট ছোট নিউক্লিয়াস গুলো, ছোট ছোট নিউক্লিয়াস সংযোজিত হবে। নিউক্লিয়াস সংযোজিত হবে, সংযোজিত হবে হয়ে কি হবে? বড় নিউক্লিয়াসে পরিণত হবে, তুলনামূলক বড় নিউক্লিয়াসে পরিণত হবে। একদম আহামরি যে খুব বেশি বড় নিউক্লিয়াসে পরিণত হবে এমন না, তুলনামূলক বড় নিউক্লিয়াসে পরিণত হবে। সেটা কি রকম? আমরা একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে এরকম, যেমন মনে করা যায় যে একটা হচ্ছে প্রোটিয়াম, এর সাথে মনে করা যায় যে একটা ট্রিটিয়ামের বিক্রিয়া হলো। তাহলে এই প্রোটিয়াম এবং ট্রিটিয়াম যদি বিক্রিয়া করে তাহলে নিচে 1 আর 1 2, এখানে হচ্ছে 2, তাহলে 2 যদি হয় তাহলে অবশ্যই এটা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা মনে হচ্ছে। আর 3 আর 1 4, এটাকে পারমাণবিক ভর সূচক, এখানে আর কিছু হচ্ছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস, অর্থাৎ দুইটা হাইড্রোজেনের, অর্থাৎ একটা প্রোটিয়াম এবং একটা ট্রিটিয়াম, এরা পরস্পর মিলিত হয়ে একটা কিন্তু হিলিয়াম উৎপন্ন করছে। এই দিকে কিন্তু অহরহ সূর্যের মধ্যে ঘটছে, ঠিক আছে? এইভাবে যখন ছোট ছোট নিউক্লিয়াস গুলো যখন বড় নিউক্লিয়াস যখন পরিণত হয় তখন এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমার মূল তত্ত্ব কিন্তু এটা, আর অ্যাটমিক বোমের মূল তত্ত্ব হচ্ছে এইটা, অর্থাৎ একটা বড় নিউক্লিয়াসকে ছোট নিউক্লিয়াসে ভাগ করা হয়। দুটাই সিরিয়াস এবং প্রচন্ড শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এখানে নিউক্লিয় বিক্রিয়ার সংক্ষিপ্ত একটা ক্রম বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিষয়টা খুবই মজার, এটা কখনো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার পড়লে একটু খুবই মজা পাবা। যেমনটা দেখো যে 1919 সালে আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছে এই বিক্রিয়ার সাহায্যে। তারপর আমরা জানি যে চ্যাডউইক নিউটন কোথায় 1932 সালে নিউটন নিউটন আবিষ্কার করেছে এই বিক্রিয়ার সাহায্যে। আর এই যে আমি যেটা বললাম যে 1942 সালে আমেরিকা শিকাগো ইউনিভার্সিটিতে ল্যাবে এই যে একই তোমার 235 ইউরেনিয়ামকে যখন নিউটনরা আঘাত করছে তখন বেরিয়াম এবং ল্যান্থানাম উৎপন্ন হয়েছে, ব্রোমিন এবং ল্যান্থানাম উৎপন্ন হয়েছে। তাহলে এখানকার উপাদান আর ওখানকার উপাদান কিন্তু উৎপাদ কিন্তু ভিন্ন। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বিক্রিয়াগুলোর মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো নিচে নিচে এবং উপরে উপরে কিন্তু যোগ করছে। তাহলে নিউক্লিয় বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজ। নিউক্লিয় বিক্রিয়ার সমতাকরণ প্রচুর পরীক্ষায় আসে এবং খুব সহজ। যেমন এখানে দেখো, এখানে 4 যোগ হচ্ছে 2 সমান হচ্ছে 6, এখানে হচ্ছে 6 যোগ হচ্ছে 0 মানে হচ্ছে 6, তার মানে নিচটা ঠিক আছে। এখানে 9 4 হচ্ছে 13, এখানে 12 আর 1 হচ্ছে 13, ঠিক আছে। এখানে 7 আর 2 হচ্ছে 9, এখানে 8 আর 1 হচ্ছে 9, এখানে 14 আর 4 18, আর এখানে 17 আর 1 হচ্ছে 18, এখানে 84 82 আর 2 হচ্ছে 84, আর এখানে 212 208 আর 4 হচ্ছে 212। তার মানে যদি আমাদের এই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যাগুলো আমরা যোগ করি তাহলে কিন্তু এই বিক্রিয়া কিন্তু সমতা হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হয় একভাবে, নিউক্লিয় বিক্রিয়া সমতার প্রসেস কিন্তু হচ্ছে আর একভাবে। রাসায়নিক বিক্রিয়াগুলো তো সমতা করা হয় যে সামনে মূল সংখ্যা এগুলো দিয়ে একাকার করে সমতা করা হয়, কিন্তু এখানে সেটা না, সেটা হচ্ছে যে নিচে পারমাণবিক সংখ্যা যোগ আর ভর সংখ্যা যোগ করতে হয়। যেমন এখানে দেখো, আমরা যদি একটু দেখি এই বিক্রিয়ায় প্রশ্ন হচ্ছে যে এখানে এক্স ওয়ানটা কি হবে। তো এক্স ওয়ানটা কি হবে সেটা যোগ করলে আমরা বুঝতে পারবো। 7 আর 2 হচ্ছে এখানে 9, এখানে 9 হইতে হবে, তাহলে 8 আর 1 9 হবে, তাহলে এখানে 1 হলো। আচ্ছা, 14 আর 4 হচ্ছে উপরে হচ্ছে 18, এখানে 17 আছে, তাহলে উপরে হবে 1। এখন যখন আমি এখানে নিচে যখন 1 লিখছি, এইটা হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা, যখন এখানে 1 লিখবো তখন বুঝতে হবে এটা হাইড্রোজেন ছাড়া আর কারো হতে পারে না। তার মানে এখানে x1 সমান হচ্ছে 1 হাইড্রোজেন। এইভাবে এগুলো করা যাবে, তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকলো, তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। এরপরে এখানে দেখো, এখানে বলছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই প্রশ্নটা, যে থোরিয়াম থেকে কিভাবে আমরা প্রোটেক্টিয়াম পাবো। তার 90 থেকে 91 মানে পারমাণবিক সংখ্যা 1 বাড়ছে। পারমাণবিক সংখ্যা 1 কখন বাড়ে? যখন বিটা রাশি বিকৃত হয়, তাই না? আমরা এখানে সেটাই পড়লাম। আমরা একটু আগে যেটা দেখলাম যে কখন হয়, যখন পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। এখানে জেড ছিল, এখানে Z+1 হচ্ছে কখন? যখন এই বিটা রশ্মি বিকিরণ ঘটে। তাহলে এই যে এই মূল তত্ত্বটা জানলে কিন্তু আমাদের ওগুলো কিন্তু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে বিটা রশ্মি বিকিরণ করে, নিচের কোনটি আলফা কণা? এটা মনে হয় যে ব্যাখ্যার তেমন কিছু নাই। তারপরে হচ্ছে এখানে বলছে যে এইখানে এই বিক্রিয়া খুব ইন্টারেস্টিং, সাবিপ্রবির এই বিক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। এখানে দেখো, এখানে দেয়া আছে যে এ বি অক্সিজেন আর প্লাস হচ্ছে 1 হাইড্রোজেন, এটা দেওয়া আছে। এখন দেখো, এখানে এইটা যেহেতু অক্সিজেন বলে দিছে,
এইটা যদি অক্সিজেন হয়ে থাকে তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলতে পারি যে বি ইকুয়াল হচ্ছে 8, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এইটা আর কারো হতে পারে না। এখন এইটা যদি 8 হয় তাহলে এখানে যখন আমরা 8 লিখি তাহলে এইটা রেখা হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 7, তাহলে এইটা হচ্ছে 2, এক্স হচ্ছে 2। আচ্ছা, ভালো কথা। আর উপরে উপরে এখন কি হবে, এটা যদি 2 হয় তাহলে এটা অবশ্যই তাহলে হিলিয়াম হচ্ছে, এটা যদি 2 হয় তাহলে হিলিয়াম হচ্ছে, হিলিয়াম যদি এখানে 2 হয় তাহলে এখানে 4 হচ্ছে, 4 আর 14 হচ্ছে 18, এপাশে হচ্ছে 18, তাহলে এখানে সে 18 হইতে হবে। আমাদের এখানে যদি 1 থাকে তাহলে এ এর মান কত হচ্ছে, 17 হইতে হচ্ছে। তার মানে এ 17 এবং বি হচ্ছে 8, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে 17 8, মানে হচ্ছে এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এই বিক্রিয়ায় এটা তোমার একটু হোমওয়ার্ক থাকলো, বইটা আসছিল, এটা তোমরা সলভ করে নিও। আর বিটা রশ্মি নির্গত নিচে কোনটি ঘটে, কোন তেজস্ক্রিয় পদার্থে বিটা রশ্মি নির্গত হলে, যে আবার এই প্রশ্নটাই আসছে যে বিটা রশ্মি নির্গত হলে কি ঘটবে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, প্রোটন সংখ্যা বেড়ে যায়, ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায়, অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটন সংখ্যা বেড়ে যায়। তো আশা করি তোমরা নিউক্লিয় বিক্রিয়াগুলো সমতা করতে পারবে, এবং একটা নিউক্লিয় বিক্রিয়া সমতা করতে গেলে যে কণাগুলোর নাম বললাম এবং যে সাধারণ বিক্রিয়াগুলো দেখলাম এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখান থেকে আরেকটা বিষয় পারতে হবে, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা পারতে হবে। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।